তো আজকে আমরা শুরু করব অ্যাটমিক স্ট্রাকচার 1। তো অ্যাটমিক স্ট্রাকচারের উপরে আজকে আমরা করব ক্লাস। তো চলো শুরু করা যাক। আজকে চ্যাপ্টার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। তাহলে পরমাণুর গঠন যদি আমরা করতে চাই, তাহলে সবার প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে অ্যাটম বা পরমাণু, সে অ্যাটম বা পরমাণু কাকে বলে। তাহলে হোয়াট ইজ অ্যাটম বা পরমাণু কাকে বলে? দেখো, পরমাণুকে যদি আমরা ভাঙি, তাহলে পরমাণু সমান সমান পরম যোগ অণু। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে অণুর পরম অংশ, অর্থাৎ কোন একটা অণুর পরম যে অংশ সেটাকে আমরা বলছি পরমাণু। তাহলে পরম অংশ মানে কি? পরম অংশ মানে এমন একটা অংশ যেটার উপরে সে অণুটার সমস্ত রকমের ধর্ম নির্ভর করবে। তাহলে সমস্ত ধর্ম নির্ভর করে, সেটাকে আমরা বলছি পরমাণু। অর্থাৎ আমরা যদি দেখি যে ডাল্টনস অ্যাটমিক থিওরি বা ডাল্টনের যদি আমরা পরমাণুবাদ তত্ত্ব যদি দেখি, তাহলে সেখানে বলেছে যে পরমাণু হচ্ছে এটা মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, অর্থাৎ যাকে আর ভাঙা যায় না। যদিও পরবর্তীতে আমরা দেখেছিলাম যে পর এবং এখানেও এটাও বলেছিল যে পরমাণুগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। যখন একটা মৌল রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন তার সাথে সাথে পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যাকচুয়ালি একটা মৌলের পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ মৌলের পরমাণুগুলি গুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এর মধ্যেই মৌলটির সমস্ত ধর্ম নির্ভর করে। তাহলে এটাও ছিল ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে না, পরমাণু অবিভাজ্য নয়। পরমাণু, যে ডাল্টন বলেছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, এটা বলেছিল ডাল্টন। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না, পরমাণুকে ভাঙলে আমরা মূলত ৩ ধরনের কণা পাই, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। তাহলে পরমাণুকে ভাঙলে মূলত প্রাথমিক কণা আমরা ৩টি পাই। প্রথমটাকে আমরা বলেছিলাম, একটাকে বলা হয় ইলেকট্রন, একটাকে বলা হয় প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। এগুলো হচ্ছে সবটাই প্রাথমিক কণা বা মৌলিক কণা। এরপরে পজিট্রন আছে, মেসন আছে, নিউট্রিনো আছে, এগুলো আছে, কিন্তু সেগুলো প্রাথমিক কণা বা প্রাইমারি পার্টিকেল নয়। তাহলে প্রাইমারি পার্টিকেল বা প্রাথমিক কণা হচ্ছে কি? প্রাইমারি পার্টিকেল বা প্রাথমিক কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে 3টে কণা, এই 3টে কণা হচ্ছে প্রাথমিক বা মৌলিক কণা। অর্থাৎ আমরা পরমাণুকে, এবার তাহলে আমরা যদি বলি যে পরমাণুকে আমরা ভাঙলে মূলত আমরা 3খানা কণা পাচ্ছি: ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে নিউট্রন। এবারে বলছে যে এই যে 3টে কণা আমরা পেলাম, সেই 3টে কণার আমাদের একটা কি করতে হবে? স্টাডি করতে হবে। কিরকম স্টাডি করতে হবে? বলছে যে আমরা যদি বলি ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন, আর হচ্ছে নিউট্রন, ঠিক আছে?
তাহলে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে, এবার বলছে যে আমাদের যেটা মেনলি যেগুলো জানতে হবে সেটাই আমরা করব এখন। এক্সেস আমরা কোনো কিছু করব না, আমাদের যেটা দরকার পড়বে এবং যেটা সব সময়ের জন্য দরকার সেটা আমরা এখানে করব। তাছাড়া এক্সট্রা আমাদের পড়ে লাভ নেই, যেহেতু আমরা নিট বা আইআইটি যেই জন্য প্রিপারেশন নিচ্ছি। তাহলে ইলেকট্রনের যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। ঠিক আছে, মাস অফ ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনের ভর। তাহলে ইলেকট্রনের ভর যদি আমরা জানি দেখি, তাহলে পরে বলছে যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এটা হচ্ছে ইলেকট্রনের ভর। একইভাবে প্রোটনের যদি আমরা ভর দেখি, তাহলে প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। আর নিউট্রনের ভর যদি দেখি, তাহলে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে এই হচ্ছে ইলেকট্রনের ভর, এটা হচ্ছে প্রোটনের ভর, এটা হচ্ছে নিউট্রনের ভর। তাহলে যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের মধ্যে সব থেকে ভারী হচ্ছে নিউট্রন। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28। প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24। আর নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24। এরপরে বলছে যে আমরা যদি চার্জ দেখি, তাহলে এরপরে যেটা লাগবে এটা হচ্ছে ভর। তাহলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভর আমরা দেখলাম। এবার যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে চার্জ বা আধান। ঠিক আছে, চার্জ আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই। কিন্তু আমাদের লাগবে চার্জের ভ্যালুটা। তাহলে ইলেকট্রনের চার্জের ভ্যালু হচ্ছে কত? ইলেকট্রনের চার্জের ভ্যালু হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 সি ফর কুলম্ব। আর এটাকে যদি আমরা সিরিয়াস ইউনিটে নিই, তাহলে -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিট। একইভাবে প্রোটনের ভর কি হচ্ছে? জাস্ট +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সেটাকে যদি করি তাহলে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। আর নিউট্রনের কোনো রকম চার্জ বা আধান নেই, দ্যাট ইজ 0, 0, সব ক্ষেত্রেই 0। ঠিক আছে, তাহলে এটা মেনলি আমাদের লাগে। এরপরে আমরা রেডিয়াস করতে পারি বা ব্যাসার্ধ, সেটা করলেও হবে, না করলেও হবে, তাও লিখে রাখি রেডিয়াস। রেডিয়াস যদি বলি তাহলে পরে ইলেকট্রনের রেডিয়াস হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। আর প্রোটনের ক্ষেত্রে যদি রেডিয়াস দেখি তাহলে 1.2 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। আর নিউট্রনের রেডিয়াস হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। তার মানে রেডিয়াসের দিক থেকে যদি দেখি বা সাইজের দিক থেকে যদি দেখি, তাহলে প্রোটন এবং নিউট্রন এই দুটোরই সাইজ সেম। ঠিক আছে, বড় প্রায় কাছাকাছি। আর চার্জ হচ্ছে ইলেকট্রন আর প্রোটনের চার্জ এক, সেম। নিউটনের তো কোনো চার্জ নেই, নিউটনের চার্জ হচ্ছে 0, নিস্তরী। তাহলে এইটুকু আমাদের লাগলো। তাহলে আমরা কি বললাম যে ইলেকট্রনের যদি ভর বলি, তাহলে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। প্রোটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম।
এটা হচ্ছে ভর। চার্জ যদি দেখি তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে, ইলেকট্রনের চার্জ সেটা বলছে কত, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে নেগেটিভ ইয়ে, যেহেতু চার্জটা নেগেটিভ সাইন। আর এটাকে যদি আমরা ইএসইউ বা সিজিএস ইউনিটে লিখি, ইলেকট্রোস্ট্যাটিক্স ইউনিটে, তাহলে -4.8 ইন্টু 10⁻⁻10 ইএসই। প্রোটনেরও সেম, শুধু জাস্ট চার্জটা মানে আমাদের সামনে যে সাইনটা সেটা উল্টো হয়ে যাবে। আর নিউট্রনের ক্ষেত্রে কোনো রকম চার্জ নেই, এটা আমরা জানি। তাহলে নিউটনের চার্জ হচ্ছে নিস্তড়িত, অর্থাৎ 0। আর রেডিয়াসের ক্ষেত্রে যদি দেখি তাহলে ইলেকট্রনের রেডিয়াস হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার, প্রোটনের হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার, আর নিউট্রনের ক্ষেত্রেও তাই 1.2 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। এবার দেখো, যেহেতু প্রোটন আর নিউট্রন দুটোই নিউক্লিয়াসের ভেতরে থাকে, তার জন্য দুটোর কিন্তু রেডিয়াসটা, দুটোর রেডিয়াস কিন্তু সেম। কেননা, কারণ দুটো রেডিয়াস যদি কম বেশি হয়ে যেত তাহলে পরে কিন্তু ঠিকঠাক ফিট হতো না। এজন্য প্রোটন আর নিউট্রনের রেডিয়াসটা সেম হয়ে গেছে। এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে কয়েকটা জিনিস লাগবে, জানতে লাগবে। সেই জিনিসগুলো কি কি? সেই জিনিসগুলো হচ্ছে, বলছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কয়েকটি রাশি। ঠিক আছে, তাহলে বলছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কয়েকটি রাশি। সেই তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংক্রান্ত কয়েকটি রাশি আমাদের কি কি সেগুলো জানতে হবে। নাম্বার ওয়ান যদি আমরা বলি, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? বলছে যে আমরা যদি একটা তরঙ্গ আঁকি এরকম স্ট্রেট, এরকম যদি আমরা তরঙ্গ একটা আঁকি, তাহলে এটা হচ্ছে কি ওয়েভ তরঙ্গ। তাহলে এই তরঙ্গে যে দুটো শীর্ষবিন্দু আছে, এই একটা শীর্ষবিন্দু আর এইখানে আর একটা শীর্ষবিন্দু, এই দুটো শীর্ষবিন্দুর মাঝের যে দূরত্ব, ডিস্টেন্স, সেটাকে আমরা বলছি, এই মাঝের যে ডিস্টেন্স সেটাকে বলছি আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? বলছে যে কোনো তরঙ্গের পরপর অবস্থিত দুটি শীর্ষের দূরত্বকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এই তরঙ্গ দৈর্ঘ্যকে সাধারণত আমরা ল্যামডা চিহ্ন দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। এবং এই তরঙ্গ দৈর্ঘ্যের একক, এর ইউনিট, সেই এককটা কি? এককটাকে আমরা অ্যাংস্ট্রম দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, অ্যাংস্ট্রম দ্বারা সাধারণত প্রকাশ করি, সেটা সেন্টিমিটারেও আমরা প্রকাশ করতে পারি, মিটারেও প্রকাশ করতে পারি, মেনলি অ্যাংস্ট্রম দ্বারাই প্রকাশ করা হয়। এবার যদি সেন্টিমিটার বা মিটারে আমাদের প্রকাশ করতে হয় তাহলে পরে কি করব? বলছে 1 অ্যাংস্ট্রম, এর মাথায় পুতলি, এটা মানে অ্যাংস্ট্রম, ইজিক্যাল টু 10⁻⁻8 সেন্টিমিটার, ইজিক্যাল টু 10⁻⁻10 মিটার। তাহলে এটা হচ্ছে অ্যাংস্ট্রমের সাথে মিটার বা সেন্টিমিটারের সম্পর্ক।
তাহলে মিটার বা সেন্টিমিটারের সম্পর্ক আমরা এটা পেলাম তরঙ্গ দৈর্ঘ্য। এবার তরঙ্গ দৈর্ঘ্যের পরে 2 নম্বরে যেটা আরেকটা টার্ম আছে সেটাকে আমরা বলছি কম্পাঙ্ক, যেটাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। ইংরেজিতে বলা হয় ফ্রিকোয়েন্সি, বাংলাতে বলা হয় কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি কাকে বলা হয়? ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে যে এই যে আমরা যদি বলি এইটা একটা বিন্দু, তাহলে এই বিন্দুর মধ্য দিয়ে, ঠিক আছে, 1 সেকেন্ডে যত সংখ্যক তরঙ্গ অতিক্রম করবে, এই যে এটা একটা তরঙ্গ অতিক্রম করলো, তারপরে আরেকটা তরঙ্গ এসে অতিক্রম করলো, তারপরে আরেকটা তরঙ্গ অতিক্রম করলো, তাহলে পরে সেই যত সংখ্যক অতিক্রম করলো সেই সংখ্যাটাকে আমরা বলছি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আমরা বলি না ফ্রিকুয়েন্টলি কোনো কিছু জিনিস হচ্ছে, ঠিক আছে, ফ্রিকুয়েন্ট মানে পর 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 হওয়া, সেটাকেই আমরা বলছি ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তার মানে যখন কোনো একটা বিন্দুর মধ্য দিয়ে যত সংখ্যক আমার তরঙ্গ কি হবে, পাস হয়ে যাবে বা চলে যাবে, সেই সংখ্যাটাকে আমরা বলছি কম্পাঙ্ক। এই কম্পাঙ্ককে আমরা কি দিয়ে প্রকাশ করছি? বলছি নিউ দ্বারা আমরা ডিনোটেড করছি। আর এটার একক কি? এটার ইউনিট বা একক হচ্ছে সিপিএস, মানে সাইকেল পার সেকেন্ড, বা এটাকে আমরা হার্জ বলতে পারি। হার্জ বলা হয় বা সিপিএস ও বলা হয়, সাইকেল পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল যাচ্ছে, মানে কতগুলো আমাদের এই পূর্ণ তরঙ্গ যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গেল। এরপরে নেক্সট যেটা নাম্বার 3 কি বলছে? নাম্বার 3 বলছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি সি মানে আলোর বেগও হয়, সেখান থেকে আমরা সি দিয়ে তরঙ্গ বেগও বলা হয়। তরঙ্গ বেগ কি বলছি? 1 সেকেন্ড সময় একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলছি তরঙ্গ বেগ। তাহলে 1 সেকেন্ডে একটি তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা বলছি তরঙ্গ বেগ। এর চিহ্ন হচ্ছে সি দ্বারা একে ডিনোটেড করা হয়, এবং সি এর মান কি? সি সমান সমান আমরা সি সমান সমান কি দিয়ে প্রকাশ করি? সি সাধারণত সি ইজ ইকুয়াল টু আলোর যা গতিবেগ 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা এটাকে আমরা বলতে পারি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তরঙ্গ বেগ। এবার বলছে যে এই তরঙ্গ বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য, এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? তাহলে কি সেই সম্পর্ক? সম্পর্ক বলছে যে তরঙ্গ বেগ ব্র্যাকেটে সি ইজ ইকুয়াল টু তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা ইন্টু কম্পাঙ্ক মানে নিউ। তার মানে আমাদের দাঁড়ালো গিয়ে সি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু নিউ। সি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু নিউ। আবার আমরা এটাকে বলতে পারি এইভাবে যে ল্যামডা ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ। অর্থাৎ ল্যামডা যদি আমাকে বের করতে হয় তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান সি বাই নিউ, সেটাও আমরা করতে পারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তরঙ্গ বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তাহলে তরঙ্গ বেগ
তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক কি, যে ল্যামডা ইজ ইকাল টু সি বাই নিউ বা সি ইজ ইকাল টু নিউ ল্যামডা। ঠিক আছে, তাহলে সি ইজ ইকাল টু নিউ ল্যামডা। এরপরে যেটা, সেটা হচ্ছে যে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা যেটাকে আমরা নিউ বার দ্বারা প্রকাশ করি। তাহলে তরঙ্গ সংখ্যা কাকে বলে? তরঙ্গ সংখ্যা কিছুই না, যে নিউ বার ইজ ইকাল টু 1/λ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের যে অনন্যক সেটাকে আমরা বলছি তরঙ্গ সংখ্যা। তাহলে নিউ বার ইজ ইকাল টু 1/λ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে নিউ বার ইজ ইকাল টু 1/λ যদি হয়, আবার একটু আগে আমরা দেখলাম যে কি দেখলাম, যে ল্যামডা ইজ ইকাল টু সি বাই নিউ। তাহলে ল্যামডা ইজ ইকাল টু কি লিখলাম আমরা? সি বাই নিউ। তাহলে 1/c/নিউ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে নিউ বার ইজ ইকাল টু নিউ বাই সি। তাহলে নিউ বার ইজ ইকাল টু নিউ বাই সি। তাহলে এটা আমরা পেলাম। ঠিক আছে, তাহলে এবারে আমরা আরেকটা জিনিস বলতে পারি, যেটা সেটা হচ্ছে যে আমরা কি জানি, যে ই মানে এনার্জি ইজ ইকাল টু এইচ নিউ। এটা আমরা একটা ইকুয়েশন জানি। ঠিক আছে, ইকুয়েশন আমাদের জানা দরকার কেন? যে আমরা জানি যে এটা হচ্ছে যে একটা ফোটনের যে এনার্জি, সেটা এই ই ইকুয়ালস টু এইচ নিউ। ঠিক আছে, যে কোনো একটা ফোটনের এনার্জি যদি আমরা বের করতে চাই, তাহলে পরে সেক্ষেত্রে আমরা এইভাবে বের করতে পারি, যেখানে ই সমান সমান, তো ই তো জানাই আছে, ই সমান সমান শক্তি, সেটা ফোটনের হতে পারে, তরঙ্গের হতে পারে, যেটারই হোক না কেন। আর এইচ মানে হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট মানে প্লাঙ্কসের ধ্রুবক। আর নিউ ইজিক্যাল টু হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ঠিক আছে, তাহলে নিউ ইজিক্যাল টু ফ্রিকোয়েন্সি আর এইচ ইজিক্যাল টু প্লাঙ্কস কনস্ট্যান্ট। এই প্লাঙ্কস কনস্ট্যান্টের মান আছে, প্লাঙ্কস কনস্ট্যান্টের মান কি? প্লাঙ্কস কনস্ট্যান্টের মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড, বা এটাকে আমরা বলতে পারি 6.626 ইন্টু 10⁻31 জুল সেকেন্ড। এভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের এখানকার গল্প। ঠিক আছে, এরপরে বলছে যে বোরস থিওরি। ঠিক আছে, তাহলে বোরস থিওরির ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে বোরস থিওরি আমরা পুরোটা পড়বো না, বোরস থিওরির কয়েকটা পোর্শন আমরা শুধু জাস্ট জানবো, কারণ বোরস থিওরি আমাদের পুরোটা দরকার নেই। পরবর্তীতে আমরা যখন আবার রিভিশন করবো তখন নাহলে একবার আমরা দেখে নেব। তাহলে বোরস থিওরি কি? ঠিক আছে, বোরস থিওরিতে প্রথম কথা তো হচ্ছে, বোরস থিওরি বলেছে যে ইলেকট্রনগুলো ইচ্ছা মতো কক্ষপথে ঘুরতে পারবে না, তার একটা নির্দিষ্ট এনার্জি কক্ষপথেই ঘুরবে, যেটা হচ্ছে NH/2π এর সরল গুণিতক হবে। ঠিক আছে, তারপরে বলছে যে যখন ইলেকট্রনগুলো তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তখন সে কোনো শক্তি বিকিরণও করবে না, সে কোনো শক্তি শোষণও করবে না। তারপরে হচ্ছে তাদের কৌণিক ভরবেগ mvr হবে, এরকম। ঠিক আছে, তো আমাদের অত জানার দরকার নেই, তো আমরা জাস্ট বোরস থিওরি যেটা মূল এক্সট্রাকশন সেটাকে আমরা দেখব। তাহলে বোরস থিওরি থেকে আমরা কি বের করেছি? বলছে রেডিয়াস বের করেছিলাম। প্রথমে এটা হচ্ছে রেডিয়াস,
অর্থাৎ অনেক সময় আমরা বের করি যে বোর্ডস রেডিয়াস, যেটাকে আর এন আমরা ডিনোটেড করি। আর এন মানে এনতম কক্ষপথের যে রেডিয়াস সেটা, ঠিক আছে। তাহলে এনতম কক্ষপথের রেডিয়াস যদি আমাদের বের করতে হয়, সেটাকে আমরা কি করে বের করব? সেটা ইকুয়াল টু হচ্ছে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম ছিল। অ্যাকচুয়ালি এই টার্মটা কোথা থেকে এসেছে? এই টার্মটা এসেছে, আমরা যদি দেখি তাহলে পরে এরকম হয় যে আমরা এটার টোটাল ইকুয়েশন হচ্ছে আর এন ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। অর্থাৎ এই যে একটা ইকুয়েশন, এখানে হচ্ছে এই যে এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার, এই টার্মটাকে নিলে পরে আমরা এটা পাচ্ছি। এবং এটাকে আমরা যদি অ্যাংস্ট্রমে নিয়ে আসি, তাহলে পরে 10⁻⁸ ছিল সেন্টিমিটার থেকে, সেটাকে অ্যাংস্ট্রমে নিয়ে আসা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটা সবার ক্ষেত্রেই সমান হবে। চেঞ্জ হবে কি? এন ইজ ইকুয়াল টু চেঞ্জ হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, ডট 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 ডট। জেড এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডট ডট ডট। এবার জেডটা কি? জেড ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক ক্রমাঙ্ক, যেটাকে আমরা বলছি পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। আর এন ইজ ইকুয়াল টু কি? এর হচ্ছে অরবিটাল, ঠিক আছে। nth অরবিটাল মানে যদি বলে প্রথম অরবিটাল তাহলে 1 নাম্বার, যদি বলে সেকেন্ড অরবিটাল, দ্বিতীয় অরবিটাল তাহলে 2 নাম্বার, তৃতীয় অরবিটাল 3 নাম্বার, চতুর্থ অরবিটাল 4 নাম্বার, এরকম করে 5 6 7 চলতে থাকবে, ঠিক আছে। তাহলে z ইজ ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার আর n ইজ ইকুয়াল টু হচ্ছে nth অরবিটাল। তাহলে এবার এইখানে আমরা যদি জাস্ট শুধু মানটা বসিয়ে দিই, তাহলে পরে হবে। যদি আমাদের বলে যে 1 নাম্বার কক্ষপথ হাইড্রোজেন, সাপোজ হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট অরবিটালের রেডিয়াস, তাহলে ফার্স্ট অরবিটালের রেডিয়াস তাহলে আমরা বললাম r1, সাপোজ ধরলাম r1 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে গিয়ে 0.53 ইন্টু এন এর মান কত? 1 নম্বর কক্ষপথ স্কোয়ার বাই 1, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। তাহলে হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম হচ্ছে 1 নম্বর কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা। এবার যদি বলে 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে দেন r2 ইজ ইকুয়াল টু 0.53 ইন্টু 2 এর স্কোয়ার বাই 1, তার মানে 0.53 ইন্টু 4, তাহলে হচ্ছে যা আসবে 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 4 5 20 21, তাহলে 2.10 অ্যাংস্ট্রম। তাহলে এইভাবে আমরা বোরস থিওরিতে রেডিয়াসটা বের করতে পারি। নেক্সট যেটা আমাদের পারবো সেটা হচ্ছে এনার্জি বের করা। ইএন মানে এনতম কক্ষপথের যে এনার্জি সেটা, সেই এনতম কক্ষপথের এনার্জি যদি আমরা বের করতে চাই, সেটারও একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটাকে আমরা যদি সামারাইজ করি, তাহলে পরে আমরা পাই -2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার জুল। জুলে আসবে, আমরা এটাকে আগে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কত? 2.18 ইন্টু 10⁻⁻18, এটা হচ্ছে জুলে আছে, ঠিক আছে। তাহলে জেড স্কোয়ার বাই এটাকে, এখানেও একই ঘটনা। জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার আর এন মানে হচ্ছে এন তম অরবিটাল বা এনথ অরবিটাল। এবার যদি আমাকে বের করতে বলে যে দুটোর এনার্জি মানে দুটো অরবিটালের মধ্যে এনার্জি গ্যাপিং বা এনার্জি ডিফারেন্স কি আছে, তাহলে ডেল্টা ইজ ইকাল টু কত? 2.18, সেম জিনিস আসবে, ইন্টু 10⁻⁻18 ইন্টু যেটা 1 বাই এন অফ আই মিনস ইনিশিয়াল তার স্কোয়ার মাইনাস 1 বাই এন অফ এফ তার স্কোয়ার। তাহলে এবার এখানে আমাদের লাগবে এন আই, দ্যাট ইজ ইনিশিয়াল অরবিটাল, মানে
প্রথম যে অরবিটাল, যদি বলে 2 নম্বর কক্ষপথের থেকে 3 নম্বরে যাচ্ছে, তার মানে 2 নম্বর কক্ষপথ হচ্ছে Ni, আর Nf মানে ফাইনাল, মানে যেই জায়গাটাতে যাচ্ছে, ফাইনাল অরবিটাল। তাহলে ইনিশিয়াল অরবিটাল আর হচ্ছে ফাইনাল অরবিটাল। তাহলে Ni মানে হচ্ছে ইনিশিয়াল অরবিটাল আর Nf মানে হচ্ছে ফাইনাল অরবিটাল। যদি বলে যে n, সাপোজ এখানে এটা না করে যদি বলে যে 3 নম্বর কক্ষপথের থেকে 2 নম্বরে আসলো, আসতেই পারে। তাহলে 3 নম্বর কক্ষপথের থেকে 2 নম্বরে আসলো, তখন ইনিশিয়াল কোথায় ছিল? 3 নম্বরে, আসলো কোথায়? 2 নম্বরে। তাহলে এনার্জি রিলিজ করবে। এবার যদি বলে যে 2 নম্বর কক্ষপথের থেকে 4 নম্বরে গেল, তাহলে Ni এর ভ্যালু হচ্ছে 2। সাপোজ এখানে যদি বলে যে 3 নম্বরের থেকে 2 নম্বরে আসলো, তাহলে সেক্ষেত্রে Ni এর মান কত? Ni এর মান হচ্ছে 3, আর Nf এর মান হচ্ছে কত? আবার যদি বলে যে 2 নম্বর কক্ষপথ থেকে 4 নম্বরে গেল, তাহলে সেক্ষেত্রে Ni ইজিক্যাল টু 2, আবার Nf ইজিক্যাল টু হচ্ছে 4। ঠিক আছে? তাহলে যেটা ইনিশিয়াল আর এটা হচ্ছে ফাইনাল। এটাতে আমরা হচ্ছে En মানে এনার্জি, ডেল্টা ই মানে শক্তির পার্থক্য। এটা হচ্ছে শক্তির পার্থক্য। এবার অনেক সময় শক্তির পার্থক্য থেকে বলতে পারে যে কত পরিমাণ এনার্জি রিলিজ হবে বা নিতে হবে সেটাও। আর এটা মানে শক্তি, এনার্জি। এবারে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে ইলেকট্রনের ভেলোসিটি, ভেলোসিটি। ঠিক আছে, কোন একটা ইলেকট্রন n তম কক্ষপথে ঘুরছে, সেটার ভেলোসিটি বের করতে বলছে। তাহলে ভেলোসিটি যদি বের করতে হয়, তাহলে v ইজিক্যাল টু 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু z বাই n মিটার পার সেকেন্ড। তাহলে z বাই n, এখানে একই ব্যাপার, z এর ভ্যালু হচ্ছে আমাদের অ্যাটমিক নাম্বার, আর n মানে হচ্ছে n তম কক্ষপথ। এবার বলছে ওয়েভ নাম্বার। আমাদের ল্যামডাটা বের করতে হবে না, কারণ ওয়েভ নাম্বার যদি আমরা বের করতে পারি তাহলে ল্যামডা বের করতে হবে, তাহলে ওয়েভ নাম্বারের থেকে আমরা ল্যামডা পেয়ে যাব। তাহলে ওয়েভ নাম্বার নিউ বার ইজিক্যাল টু কত? 1.09677 ইন্টু 10 টু দি পাওয়ার 7 1 বাই, একই ব্যাপার, এন আই স্কোয়ার মাইনাস 1 বাই এন অফ এফ এ স্কোয়ার, এটা হচ্ছে মিটার ইনভার্স। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েভ নাম্বার। ঠিক আছে, নিউ বার ইজিক্যাল টু 1.09677 ইন্টু 10 টু দি পাওয়ার 7, তার সাথে এটা ইনিশিয়াল এবং ফাইনাল আমরা করে দেব। করে দিলে পরে আমরা যেটা পাবো সেখান থেকে আমরা এখানে ওয়েভ নাম্বার বের করতে পারবো। এবার ওয়েভ নাম্বার যদি আমরা বের করতে পারি, নিউ বার যদি বের করতে পারি, তাহলে নিউ বার ইজিক্যাল টু কি আমরা জানি 1 বাই ল্যামডা। তাহলে নিউ বার ইজিক্যাল টু 1 বাই ল্যামডা, তাহলে সেখান থেকে আমরা আরামসেই ল্যামডা বের করতে পারবো। নেক্সট নেক্সট বলছে যে ডিফারেন্ট টাইপ অফ ওয়েভ, ডিফারেন্ট টাইপস অফ ওয়েভ, অর্থাৎ বিভিন্ন ধরনের তরঙ্গ। তাহলে কি কি আমাদের তরঙ্গ আছে, যেটাকে আমরা বলছি প্রথমে যেটাকে বলা হয় সেটা হচ্ছে রেডিও ওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ। তাহলে রেডিও ওয়েভ মানে রেডিও তরঙ্গ, যেটাকে আমরা বলছি রেডিও তরঙ্গ। ঠিক আছে, তারপরে বলছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। তারপরে বলছে যে আইআর, ইনফ্রা রেড। তারপরে হচ্ছে ভিজিবল মানে দৃশ্যমান। তারপর হচ্ছে ইউভি,
তারপরে হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে গামা রে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, ভিজিবল, ইউভি, এক্স রে, আর হচ্ছে গামা রে। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি তাহলে রেডিও ওয়েভ, তাহলে রেডিও ওয়েভের ক্ষেত্রে আমরা দেখছি যে এর যে ওয়েভ লেন্থ, ঠিক আছে, রেডিও ওয়েভের ক্ষেত্রে ওয়েভ লেন্থ হচ্ছে 1 মিলিমিটার। তারপরে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ হচ্ছে 1 mm থেকে 25 মাইক্রো মিলিমিটার। তারপরে হচ্ছে আইআর এর ক্ষেত্রে হচ্ছে 25 মাইক্রোমিটার থেকে 750 ন্যানোমিটার। ভিজিবল রেঞ্জ কত? ভিজিবল রেঞ্জ হচ্ছে 750 থেকে 400 ন্যানোমিটার। ইউভি যেটা 400 থেকে 1 ন্যানোমিটার। আর এক্স রে হচ্ছে 1 ন্যানোমিটারের থেকে 1 পিকোমিটার, 1 ন্যানোমিটার থেকে 1 পিকোমিটার। আর গামা রে যেটা, সেটা হচ্ছে 10⁻12 মিটার, মানে লেস দেন 10⁻12 মিটার, মানে 10⁻12 মিটারের থেকেও কম এটার ওয়েভ লেন্থটা। তাহলে সব থেকে বেশি ওয়েভ লেন্থ হচ্ছে রেডিও ওয়েভের 1 মিলিমিটার। তারপরে হচ্ছে মাইক্রোওয়েভ ছোট, তারপরে আইআর এরটা আরো ছোট, তারপরে ভিজিবল রেঞ্জের আরো ছোট। তাহলে এবার আমরা দেখছি যে এখানে ওয়েভ লেন্থ মানে ল্যামডা এর ভ্যালু হচ্ছে এগুলো, তার মানে ই এর ভ্যালু হচ্ছে ঠিক তার রিভার্স হচ্ছে, মানে ই এর যে ভ্যালুটা, এনার্জির যে ভ্যালুটা, সেটা রিভার্স। তার মানে রেডিও ওয়েভের যে এনার্জি সেটা সব থেকে কম। তারপরে হচ্ছে এনার্জি যদি দেখি, তাহলে রেডিও লেস দেন হচ্ছে মাইক্রো ওয়েভ, লেস দেন হচ্ছে আইআর, লেস দেন হচ্ছে ভিজিবল, লেস দেন হচ্ছে ইউভি, লেস দেন হচ্ছে এক্স রে, লেস দেন হচ্ছে গামা। তাহলে সব থেকে বেশি এনার্জি হচ্ছে গামারের, আর সব থেকে কম ওয়েভলেন্থ হচ্ছে গামারের, মানে লেস দেন 10⁻12 মিটার, খুবই কম। এবার আইআর এর, এবং আমরা যদি এখানে যদি একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে কি, যে ভিজিবল রেঞ্জ যেটা আমরা দৃশ্যমান বর্ণালী যেটাকে বলি, অর্থাৎ যেটা আমরা চোখে দেখতে পাই খালি চোখে, সেই দৃশ্যমান বর্ণালীতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এই পাশে হচ্ছে আইআর, আর এই পাশে হচ্ছে ইউভি। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড মানে অবলোহিত, ঠিক আছে, মানে লাল রংটা, সেটাই হাই ইন্টেন্সিটি। এবার বলছে ইউভি, ইউভি মানে হচ্ছে আলট্রা ভায়োলেট, মানে ভায়োলেট কালারটা যখন আলট্রা হয়ে যায়, মানে অনেক বেশি ইয়ে হয়ে যায়, সেটাকে আমরা বলছি অতি বেগুনি। ঠিক আছে, অতি বেগুনি রশ্মি। তাহলে এটা হচ্ছে অতি বেগুনি রশ্মি, এটা হচ্ছে অবলোহিত, মানে রেডটাকে যদি আমরা খুব লোয়ার ইন্টেন্স করে দিই, তাহলে পরে যেটা হবে সেটাকে আমরা বলছি ইনফ্রা রেড। এবার বলছে এই ইনফ্রারেড মানে লাল, সোজা যদি বাংলায় বলি তাহলে লাল, আর এখানে হচ্ছে বেগুনি মানে নীল, সোজা।
তাহলে লাল আর নীলের মাঝখানে হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান বর্ণালী আছে। তাহলে এই যে লাল আর নীলের মাঝে যখন দৃশ্যমান বর্ণালী বা ভিজিবল রেঞ্জ যদি থাকে, তাহলে এটাকে আমরা বলছি কি যে এই ভিজিবলের মধ্যে আমাদের কি কি থাকে, যেটাকে আমরা বলছিলাম ভিভ জিওর। ভিজিবলের মধ্যে কি থাকে? ভিভ জিওর। ঠিক আছে, ভিভ জিওর কিভাবে? VIBGYOR, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এই 7টা রং ভিভ জিওর। তাহলে ভিভ জিওরের ক্ষেত্রে যদি একে জাস্ট উল্টো করে যদি লিখি VIBGYOR, তাহলে V ফর ভায়োলেট, I for indigo, B for blue, G for green, Y for yellow, O for orange, and R for red। তার মানে এটা রেড আর এদিকে হচ্ছে ভায়োলেট। তাহলে রেড এই পাশে আর এই পাশে ভায়োলেট। তাহলে রেড আর ভায়োলেটে যদি আমরা যদি দেখি, তাহলে সব থেকে লোয়ার এনার্জি কার থাকবে? লোয়ার এনার্জি হচ্ছে রেডের, কারণ এদিক থেকে যদি আমরা যাই তাহলে এদিক থেকে ধীরে ধীরে যাচ্ছে। আর সব থেকে হায়ার এনার্জি কার থাকবে? সব থেকে হায়ার এনার্জি থাকবে ভায়োলেটের বা নীলের। এগুলো সবসময় এনার্জি হাই থাকবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা যদি বলি, তাহলে এনার্জি যদি আমরা বলি, তাহলে এনার্জি ENERGY, ঠিক আছে, এনার্জি সিকোয়েন্স। সেই এনার্জি সিকোয়েন্সটা কি হচ্ছে? সেই এনার্জি সিকোয়েন্স হচ্ছে যে সব থেকে বেশি এনার্জি হচ্ছে কার? ভায়োলেটের, তারপরে ইন্ডিগো, তারপরে হচ্ছে ব্লু, তারপরে হচ্ছে গ্রিন, তারপরে হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, রেড। রেডের এনার্জি হচ্ছে সব থেকে, এবং রেডের ওয়েভলেন্থ এই জন্য সব থেকে বেশি। তাহলে যার ওয়েভলেন্থ যত বেশি হবে তার এনার্জি তত কম হবে। তাহলে এটা গেল আমাদের এনার্জি সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে আমরা মেনলি করছি আইআর, তার থেকে বেশি এনার্জি হচ্ছে ভিজিবল রেঞ্জের, তার থেকে বেশি এনার্জি হচ্ছে ইউভি। এবার ভিজিবল রেঞ্জটাকে আমরা কি কি করতে পারি? ভিজিবলে করতে পারি এইভাবে, এদিকে রেড, তারপরে হচ্ছে অরেঞ্জ, তারপর হচ্ছে ইয়েলো, তারপরে গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট, রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। তাহলে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ইন্ডিগো, ভায়োলেট। তাহলে এবার এটা আমাদের কেন ইম্পর্টেন্ট? এটা আমাদের এই কারণে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরপরে আমরা এটার উপর বেস করে আমরা হাইড্রোজেনের যে স্পেকট্রাম সেটাকে আমরা এক্সপ্লেন করব। তাহলে ইনফ্রারেড, ভিজিবল রেড। তাহলে এবার আমরা হাইড্রোজেনের যে রেখা বর্ণালী, সেই হাইড্রোজেনের রেখা বর্ণালীটাকে বলছি। তাহলে হাইড্রোজেন এর রেখা বর্ণালী, ঠিক আছে, তাহলে হাইড্রোজেন এর রেখা বর্ণালী। এবারে হাইড্রোজেনের রেখা বর্ণালীটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি
আমরা একটু আগেই পড়েছিলাম, সেটা হচ্ছে যে নিউ বার ইজ ইকুয়াল টু আর, মানে রেড বার কনস্ট্যান্ট, ঠিক আছে, 1/n অফ ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 1/n অফ ফাইনাল স্কোয়ার। এটা আমরা করেছিলাম, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা এটাও বলেছিলাম যে হাইড্রোজেনের ক্ষেত্রে নিউ বার ইজ ইকাল টু আর এর পরিবর্তে আমরা বলছি 109,677 ইন্টু এইট, যা ছিল 1/ni মানে ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 1/n এর ফাইনাল স্কোয়ার। এবার এখান থেকে আমরা কি পেলাম, যে রেখা বর্ণালী পাচ্ছি কিভাবে, যে যদি আমরা নিউ বার ইজ ইকাল টু আর আমি ধরলাম, আর এইচ ধরলে আরো ভালো, 1/n অফ ইনিশিয়াল স্কোয়ার মাইনাস 1/n অফ ফাইনাল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এবার এখানে নিউ বার 1 ধরলাম এটাকে, তাহলে আর এইচ 1/1 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে n এর মান হচ্ছে কি হচ্ছে আমাদের, n এর মান হচ্ছে 1 তো হবে না, সরি 2 3 4 5 6 ডট 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 ডট। তাহলে এইখানে যে আমরা ওয়েভ নাম্বারটা পাবো তার রেসপেক্টে যে আমরা ল্যামডা ভ্যালু পাবো, ঠিক আছে, সেটার রেসপেক্টে ফ্রিকোয়েন্সি পাচ্ছি। তাহলে সেটাকে আমরা কি বলছি, এই সিরিজটার নাম বলছে লিম্যান সিরিজ, LYMAN, লিম্যান সিরিজ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি লিম্যান সিরিজ। তো লিম্যান সিরিজে কি বলছে, বলছে যে যখন এই এন এর ভ্যালুটা, এই প্রথম এন ইনিশিয়ালটা হচ্ছে 1, মানে এক নম্বর কক্ষপথের থেকে যদি 2 নম্বরে যায় তাও লিম্যান সিরিজ পাবো, যদি 3 নম্বরে যায় তাও লিম্যান সিরিজ, 4 নম্বরে গেলেও লিম্যান সিরিজ, 5 নম্বরে গেলেও লিম্যান সিরিজ, 6 নম্বরে গেলেও, মানে যদি 1 নম্বর থেকে ইনিশিয়াল যদি 1 নম্বর থেকে হয় ইলেকট্রনের এক্সাইটমেন্টটা, তখন যে সিরিজটা পাবো সেটাকে আমরা বলছি লিম্যান সিরিজ। তাদের একটা আলাদা প্যাটার্ন আছে। এবারে নেক্সট বলছে যে যদি আমরা নিউ টু নিউ বার 2 যদি করি, তাহলে সেক্ষেত্রে আর এইচ 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে n এর ভ্যালুটা হচ্ছে কত, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ডট ডট। তাহলে যখন 2 নাম্বারের থেকে এক্সাইটমেন্ট হবে, 2 নাম্বার থেকে 3 নম্বরে বা 4 নম্বরে যেখানে হোক না কেন, তাহলে এক্সাইটমেন্টটা যখন 2 নাম্বার থেকে স্টার্ট হবে, তখন যেই সিরিজটা পাবো সেটাকে বলছি বামার সিরিজ। তাহলে লিম্যান সিরিজ, এটা হচ্ছে বামার সিরিজ। এবারে বলছে যে যদি আমরা নিউ সিরিজ, তাহলে 3 নাম্বারের থেকেও করতে পারি, অবভিয়াসলি করতে পারি। তাহলে 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার, যেখানে n এর ভ্যালুটা তাহলে কি হচ্ছে 4 5 6 7 ডট 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 ডট। তখন 3 নাম্বার থেকে যদি এক্সাইটমেন্ট হয়, তখন যেটা আসবে সেটাকে আমরা বলছি প্যাশেন্ট সিরিজ, PASCHEN, প্যাশেন্ট সিরিজ, ঠিক আছে। অর্থাৎ 3 নাম্বারের থেকে যদি এক্সাইটমেন্ট হয়, এবার 4 নাম্বারের থেকে যদি এক্সাইটমেন্ট হয়, তখন 1/4 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে 4 নাম্বার থেকে এক্সাইটমেন্ট হলে পরে n এর ভ্যালু হচ্ছে 5 6 7 ডট ডট ডট। তখন সেটাকে বলছি আমরা ব্রাকেট সিরিজ, ঠিক আছে। তাহলে লিম্যান সিরিজ, বামার সিরিজ, প্যাসেন সিরিজ, ব্রাকেট সিরিজ। এবারে নেক্সট ওয়ান হচ্ছে যদি 5 নম্বরের থেকে এক্সাইটমেন্ট হয়, 5 নম্বরের থেকে হতে পারে, তাহলে 1/5 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। তাহলে যেখানে n এর ভ্যালু হচ্ছে 6 7 8 ডট 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 ডট। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি, যেটা পাবো সেটা বলছে ফুন্ড সিরিজ, অর্থাৎ এটাকে PFUND, ফুন্ড সিরিজ বলছে। তাহলে আমরা এই মোট 5খানা সিরিজ পেলাম। প্রথমটাকে আমরা বলছি লিম্যান সিরিজ, কখন, যখন 1 নম্বরের থেকে এক্সাইটমেন্টটা হবে, 1 নম্বর অরবিটাল থেকে যদি এক্সাইটমেন্ট হয় তখন সেটাকে আমরা বলছি লিম্যান সিরিজ।
যদি 2 নাম্বার থেকে হয় তখন সেটা বামার সিরিজ, যদি 3 নাম্বার থেকে হয় তখন সেটা প্যাসেন সিরিজ, যদি 4 নাম্বার থেকে হয় তখন সেটা ব্র্যাকেট সিরিজ, যদি 5 নাম্বারের থেকে হয় তখন সেটা ফুল সিরিজ। এবার প্রশ্নটা হচ্ছে, যদি 1 নাম্বার থেকে এক্সাইটমেন্টটা যখন হবে, কারণ আমরা জানি যে 1 নাম্বারের থেকে যদি হয় তাহলে 1 নাম্বারে হচ্ছে এনার্জি সব থেকে বেশি। তাহলে 1 নাম্বার থেকে যখন এক্সাইটমেন্টটা হবে তখন আমাদের এনার্জি বেশি লাগবে। তাহলে এনার্জি যদি বেশি লাগে তাহলে পরে আমরা যদি এমনি নর্মালিও যদি এটাকে যদি জাস্ট ফর ক্যালকুলেশনের জন্য যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে জাস্ট ফর ক্যালকুলেশন যদি আমরা যদি করি, এখানে সাপোজ এখানে আমরা ধরলাম যে লিমেন সিরিজের ক্ষেত্রে তাহলে 1 আর এস যা থাকলো থাকলো, 1/1 মানে 1, 1/2, 2 মানে হচ্ছে 2 দুগুণে 4, তার মানে হচ্ছে 3/4। এটা একটা। এবার পরেরটার ক্ষেত্রে যদি বার, এটা হচ্ছে নিউ 1 বার, নিউ 1 বার মানে এনার্জি, ঠিক আছে, কারণ এনার্জির সাথে এটা ডাইরেক্টলি রিলেটেড, ঠিক আছে, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল যাকে বলে। তারপরে বলছে যদি আমরা এখানে আর এইচ, এখানে তো আর এইচ থাকলোই, হ্যাঁ, আর এইচ। এবার যদি 2 নম্বরে যদি তাহলে 1/4 মাইনাস 1/9, তার মানে সেখানে হচ্ছে আর এইচ, এটার ভ্যালু দাঁড়াবে 5/36, ঠিক আছে, 5/36। তাহলে 5/36 যদি হয় তাহলে সেটার একটা ভ্যালু হবে। তাহলে 5/36 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে কি, যদি আমরা 50 নিই তাহলে 50 হচ্ছে ওই 1 পয়েন্ট সামথিং হবে, তাহলে 0.13 এরকম হবে, তাহলে হচ্ছে 0.13 এরকম একটা ভ্যালু হবে। আর 3/4 এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে ভ্যালু দাঁড়াচ্ছে গিয়ে 0.75, তাহলে এটার ভ্যালু দাঁড়াচ্ছে 0.75 আর এটার ভ্যালু দাঁড়াচ্ছে 0.13, ঠিক আছে। তাহলে সোজা হিসাব যদি এখান থেকে এটা যদি ফার্স্ট এক্সাইটমেন্ট ধরি, অর্থাৎ এইটার ক্ষেত্রে নিউ ওয়ানের ক্ষেত্রে মানে লিমেন সিরিজের প্রথম এক্সাইটমেন্টটার ক্ষেত্রেই এনার্জি হচ্ছে 0.75, আর বামা সিরিজের ক্ষেত্রে ফার্স্ট এক্সাইটমেন্টেই আমাদের এনার্জি হচ্ছে 0.1। তো অবভিয়াসলি এরপরে আস্তে আস্তে আরো কমতে হবে। তাহলে 0.75 আর হচ্ছে 0.13, তাহলে এই দুটোর মধ্যে এনার্জি কার বেশি? অবভিয়াসলি প্রথমটার বেশি, এটা হচ্ছে কম। এবার বামার সিরিজ হচ্ছে কোন সিরিজটা? বামার সিরিজ যেটা ভিজিবল রেঞ্জে আমরা দেখতে পাই সেটাকেই আমরা বলছি বামার সিরিজ, এই জন্য বামার সিরিজ নিয়ে সব থেকে বেশি কথা হয়। তাহলে বামার সিরিজ কোনটা? বামার সিরিজ হচ্ছে ভিজিবল রেঞ্জে যেটা আমরা দেখতে পাই সেটাকে আমরা বলছি বামার সিরিজ। তাহলে বামার সিরিজের সামনে পেছনে যারা থাকবে তারা ইনভিজিবল হবে। তাহলে ইনভিজিবল যদি হয় তাহলে আইদার আইআর হবে অথবা ইউভি হবে। তাহলে লেমেন সিরিজটা যদি আমরা দেখি, লিমেন সিরিজ, সেই লিমেন সিরিজের ক্ষেত্রে যদি দেখি তাহলে লিমেন সিরিজের এনার্জি হচ্ছে বামার সিরিজের প্রথমটার থেকে বেশি হচ্ছে, অর্থাৎ বামার সিরিজের যা ভ্যালু 0.13 সেটার থেকে লিমেন সিরিজের ভ্যালু বেশি, তার মানে নিউ বার বেশি মানে এনার্জিও বেশি। তাহলে এবার ভিজিবলের থেকে এনার্জি বেশি কার? অবভিয়াসলি ইউভির। আর এনার্জি কম কার? আইআর এর। তার মানে আমরা বলতে পারি যে ভিজিবল রেঞ্জ হচ্ছে বামার সিরিজ, এটাকে অন্য কালি দিয়ে করি, তাহলে ভিজিবল রেঞ্জ যেটা সেটা হচ্ছে বামার সিরিজ হচ্ছে ভিজিবল রেঞ্জ। তাহলে লেমেন সিরিজ তার মানে কি, তার এনার্জি বেশি, তার মানে ইউভি রেঞ্জ, তাহলে ইউভি হচ্ছে লেমেন সিরিজ। তাহলে লিমেন সিরিজ বা লেমেন যেটা বলে লিমেন সিরিজ, সেই লিমেন সিরিজের যে ওয়েভ লেন্থ বা ওয়েভ যেটা বেরোবে ওয়েভ সিরিজ সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইউভি রেডিয়েশন থাকছে, আর বামা সিরিজটা হচ্ছে ভিজিবল রেডিয়েশনে থাকছে। তাহলে প্যাসেন সিরিজটা কি হবে, তার থেকে তার মানে এনার্জি আস্তে আস্তে কমছে, তাহলে প্যাসেন সিরিজটা কি হবে, এই যে আইআর এ থাকবে, তার মানে প্যাসেন সিরিজ হচ্ছে আইআর এ থাকলো। এবার ব্র্যাকেট সিরিজ কি হবে, তাহলে আইআর এর থেকে আরো কম, আইআর এর থেকে কম হচ্ছে ফার আইআর মানে এফ আইআর, ফার ইনফ্রারেড, ঠিক আছে। তারপরে ব্র্যাকেটের পরে তার মানে কি আসলো, ফুন সিরিজ, তাহলে ফুন সিরিজ কি, ফুন সিরিজটা হচ্ছে ফার ফার আইআর মানে ফার ফার ইনফ্রারেড, মানে এটা আরো বেশি অবলোহিত। তাহলে প্রথম যেটা লিমেন সিরিজ, লিমেন সিরিজ তার মানে ইউভি রিজিয়নে পড়বে,
বামা সিরিজ পড়ছে ভিজিবল রিজিয়নে, বামা সিরিজ হচ্ছে ভিজিবল রিজিয়নে। সেই ভিজিবল রিজিয়নে আমরা এগুলো সব বিভিন্ন জায়গার থেকে আমরা কম্পারিজন করতে পারবো যে সেটা আমার কোন রেঞ্জে পড়ছে। মানে ভিজিবলের মধ্যেও তো আমাদের অনেকগুলো ভাগ আছে। ভিজিবলের মধ্যে যেমন এই যে রেড আছে, অরেঞ্জ আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, ব্লু আছে, ইন্ডিগো আছে, ভায়োলেট আছে, বিভিন্ন কালারের এক্সপেকটেশন। তো সেখান থেকে আমরা বের করতে পারবো পরবর্তী। এবারে বলছে তারপরে বামা সিরিজ, তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে কি আইআর, মানে প্যাশন সিরিজ যেটা সেটা হচ্ছে আইআর, ইনফ্রারেডে পড়বে। ব্র্যাকেট সিরিজ যেটা সেটা হচ্ছে ফার ইনফ্রারেডে পড়বে, অতি অবলোহিত যেটাকে বলা হয়। আর যেটা ফুন সিরিজ সেটা ফার ফার ইনফ্রারেডে পড়বে। তাহলে এই হচ্ছে আমাদের এইটুকু অবধি। এরপরে আমরা আরো আসবো। তো এইটুকু অবধি আমরা যেটা শিখলাম সেটা কি কি শিখলাম, সেটা হচ্ছে প্রথমে যেটা শিখলাম যে পরমাণু কাকে বলে। ঠিক আছে, আমরা প্রথমেই যেটা দেখলাম যে পরমাণু কাকে বলে, পরমাণুর কি কি অংশ আছে, পরমাণুর মধ্যে অবিভাজ্য যেটা বলেছিলাম সেটা নয়, পরমাণুটা পরবর্তীতে বিভাজ্য। সেটার মধ্যে ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে, এগুলো হচ্ছে মৌলিক কণা বা বেসিক পার্টিকেল। ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক কণা। এছাড়া তো পজিট্রন, মেসন, অনেক কিছুই আছে। তাহলে ডাল্টনের থিওরি বলেছিল অবিভাজ্য, সেটাকে আমরা ভুল প্রমাণিত করলাম, পরবর্তীতে দেখলাম পরমাণুকে ভাগ করা যায়। পরমাণুকে ভাগ করলে আমরা মূলত তিনটা কণা পাই, মৌলিক কণা, সেটাকে আমরা বলছি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি, এই জিনিসগুলো কি সেটা আমরা জানলাম। যে ইলেকট্রন হচ্ছে এরা ঋণাত্মক আধানগ্রস্ত কণা, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত কণা, আর নিউট্রনের কোনো আধান নেই, এটা নিস্তড়িত। এবার বলছে ইলেকট্রনের যে ভর সেটাকে আমরা দেখলাম কত, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, প্রোটনের ভর তার থেকে একটু বেশি, নিউট্রনের ভর আরো বেশি। এরপরে আমরা দেখলাম আধান, ইলেকট্রনের আধান, প্রোটনের আধান সেম, শুধু চার্জটা অন্য, আলাদা, অপোজিট সাইন। ইলেকট্রনের আধানের সামনে আমরা নেগেটিভ সাইন ইউজ করছি, আর প্রোটনের আধানের সামনে আমরা পজিটিভ সাইন ইউজ করছি। এটা কোনো ইয়ে নয়, ভ্যালুটা সেমই, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বা 4.8 ইন্টু 10⁻10 ইএসি। মানে ভ্যালু যেটা সেটা সেম, শুধু সাইনটা আলাদা। এই সাইন আলাদা মানে কিন্তু এরকম আমরা কখনোই করব না যে ইলেকট্রনের যখন আধান বের করব তখন আবার মাইনাস বসিয়ে দেবো। জাস্ট মাইনাস সাইনটা বসানো হয়েছে যে ইলেকট্রনের চার্জটা প্রোটনের চার্জের থেকে জাস্ট অপোজিট, এটা। আর নিউট্রনের যেহেতু কোনো চার্জ নেই তো এটা হচ্ছে জিরো। এবার ইলেকট্রনের যে রেডিয়াস, সেটা ইলেকট্রনের রেডিয়াস হচ্ছে 2.5 ইন্টু 10⁻13, আর প্রোটনের যেটা রেডিয়াস সেটা হচ্ছে 1.2 ইন্টু 10⁻13, আর নিউট্রনেরও রেডিয়াস হচ্ছে 1.2 ইন্টু 10⁻13। মানে প্রোটন আর নিউট্রনের রেডিয়াস যেটা সেটা সেম, আবার ইলেকট্রন আর প্রোটনের যে চার্জ সেটা সেম। এরপরে আমরা কি দেখলাম যে তড়িৎ চুম্বকীয় যে বিকিরণ আছে, সেই তড়িৎ চুম্বকীয় বিকিরণ সংক্রান্ত আমরা কয়েকটা রাশি দেখলাম। কি কি, অর্থাৎ আমরা এরপরে ওয়েবে যাব, সেই জন্যই আমরা কিছু রাশি দেখলাম। সেই রাশিগুলো কি কি, এক নাম্বার বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, আমরা বলেছিলাম যে দুটো পূর্ণ তরঙ্গ যে আছে সেই পূর্ণ তরঙ্গের মধ্যবর্তী যে দূরত্ব বা দুটি তরঙ্গের তরঙ্গের যে শীর্ষ, সেই তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা বলছিলাম তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ দুটি তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা ডিনোটেট করতাম ল্যামডা দিয়ে, ল্যামডা দিয়ে এটাকে আমরা ডিনোটেট করি। আর এর একক বা ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম, এর একক বা ইউনিট হচ্ছে অ্যাংস্ট্রম। এবার আমরা এখানে সেন্টিমিটারও করতে পারি, মিটারও করতে পারি, তাই আমরা সেখানে কনভার্সনের যে ইউনিট সেটাকে লিখে দিলাম। সেটা হচ্ছে কি, যে 1 অ্যাংস্ট্রম সমান সমান 10⁻⁻8 সেন্টিমিটার, বা এটাকে মিটারে করলে 10⁻10 মিটার। এরপরে আসলো হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কি, যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হচ্ছে যে এই যে একটা কোনো একটা বিন্দু যদি আমরা ধরি, সেই বিন্দুর মধ্য দিয়ে যতগুলো তরঙ্গ যাচ্ছে, পাস হবে 1 সেকেন্ডে, সেটাকে আমরা বলছি তরঙ্গ, সরি, কম্পাঙ্ক। তাহলে কোনো একটা বিন্দুর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যতগুলো কম্পাঙ্ক মানে তরঙ্গ চলে যায়, সেই সংখ্যাকে আমরা বলছি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। এটার একক আছে, এটাকে আমরা ডিনোটেট করি নিউ দিয়ে, এবং এর একক হচ্ছে সিপিএস
বা হার্জ। সিপিএস মানে হচ্ছে সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো সাইকেল কমপ্লিট হচ্ছে, বা এটাকে নর্মালি আমরা হার্জ দিয়ে করি। এবার হার্জের কি আছে, হার্জের হচ্ছে সেকেন্ড ইনভার্স, জাস্ট সেকেন্ড ইনভার্স মানে হার্জ। এরপরে আমরা আসলাম তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ কি বলছে, যে 1 সেকেন্ডে একটা তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকে আমরা বলছি তরঙ্গ বেগ, মানে 1 সেকেন্ডে যতটা দূরত্ব অতিক্রম করছে। এটাকে আমরা সি দিয়ে ডিনোটেট করি। এটার যেটা ভ্যালু, সি এর ভ্যালু হচ্ছে আমাদের যে আলোর যে গতিবেগ সেটার সাথে সমান। সেটা কত আমরা নিলাম, সেটা নিলাম যে 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার এটাকে যদি মিটারে করি তাহলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে। এবার বলছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর তরঙ্গ বেগ, এই তিনটের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি বলছে, যে তরঙ্গ বেগ যেটা, সেটা বলছে তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের গুণফলের সঙ্গে সমান। তাহলে তরঙ্গ বেগটা তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের গুণফলের সঙ্গে সমান। তার মানে আমরা এটাকে এখানে লিখতে পারি কি, যে সি ইজ ইকাল টু নিউ ল্যামডা বা ল্যামডা নিউ। ঠিক আছে, তাহলে সি ইজ ইকাল টু ল্যামডা নিউ। এবারে বলছে যে তার মানে সেখান থেকে আমরা বের করতে পারি ল্যামডা সমান সমান সি বাই, ল্যামডা সমান সমান সি বাই, এবার ল্যামডা সমান সমান সি বাই নিউ, এটা পেয়ে গেলাম। বা সি সমান সমান নিউ ল্যামডা, আমরা যেটা খুশি মনে রাখতে পারি, কোনো সমস্যা। এরপরে আমরা কি দেখলাম, এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, বা যেটাকে আমরা বলছি ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা। সেই ওয়েভ নাম্বারকে আমরা কি দিয়ে ডিনোটেট করি, বলছে ওয়েভ নাম্বারকে আমরা ডিনোটেট করি নিউ বার দিয়ে। তাহলে নিউ বার সমান সমান কি, 1/λ। মানে আমরা যদি বলি সেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য, যে সেই তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যককে আমরা বলছি তরঙ্গ সংখ্যা। তাহলে এবার বলছে যে নিউ বার, সেটাকে হচ্ছে সি বাই নিউ দিয়ে আমরা, মানে ল্যামডাকে জাস্ট সি বাই নিউ দিয়ে ডিনোটেড, মানে রিপ্লেস যদি করে দিই, তাহলে এবারে নিউ বার সমান সমান নিউ বাই সি আসলো। তাহলে নিউ বার সমান সমান কি আসলো, নিউ বাই সি আসলো। এবারে এখানে আমরা একটা জিনিস বলতে পারি, যে আমরা জানি যে ই সমান সমান কি, এইচ নিউ, ই সমান সমান এইচ নিউ, আমরা সবাই জানি। তাহলে ই যেখানে কি শক্তি, এইচ মানে কি প্লাঙ্কসের কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে 6.626 × 10⁻27 আর্ক সেকেন্ড, বা 6.626 × 10⁻31 জুল পার সেকেন্ড। এবারে বলছে যে ফ্রিকোয়েন্সি যেটা নিউ, তাহলে নিউ সমান সমান হচ্ছে ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবারে যেটা আমরা দেখব সেটা কি, সেটা হলো তাহলে নিউ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। নেক্সট নেক্সট আমরা কি দেখলাম, যে বোরস, আমরা বলেছিলাম যে বোরস থিওরি আমরা পুরোটা পড়বো না, বোরস থিওরি থেকে আমরা শুধু জাস্ট যেটা আমাদের দরকার সেটাই আমরা
তো সেই বোরস থিওরি থেকে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াস। সরি একটু আগে দেখি দাঁড়ায়, এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 31 না, সরি এটা 34 হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 34 জুল সেকেন্ড, ঠিক আছে। 34 জুল সেকেন্ড, যেটাকে আমরা বলছি কিলোগ্রাম সেকেন্ডও বলা হয়, 6.626 ইন্টু 10⁻⁻34, যেটা আমরা 31 লিখেছিলাম অ্যাকচুয়ালি, এটা হচ্ছে 34। এরপরে আমরা বলছিলাম যে সেটা হচ্ছে বোরস থিওরি। বোরস থিওরির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে রেডিয়াস আমাদের বের করতে হবে। রেডিয়াস আর এন মানে এন তম কক্ষপথের যে রেডিয়াস সেটা বের করে আমরা দেখলাম যে 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, সেটা আমরা বের করতে পারবো। তাহলে আর এন ইজিক্যাল টু এটা। এবার বলছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি ফার্স্ট অরবিটালে আমরা রেডিয়াস বের করি তাহলে আমাদের জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে গেল। যদি সেকেন্ড অরবিটালের বের করি তাহলে পরে আমাদের শুধু জাস্ট ভ্যালুটা বসিয়ে দিলে হয়ে গেল। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি যে রেডিয়াস বের করার জন্য আমাদের কি মনে রাখতে হবে যে কিছুই না 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এটা হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রমে আমরা বের করে নিব, সেখান থেকে আমরা চাইলে মিটারে করতে পারি, চাইলে আমরা সেন্টিমিটারও করতে পারি। তাহলে রেডিয়াস আমরা এখান থেকে বের করতে পারবো। তারপরে আমরা কি দেখলাম, শক্তি বের করা। শক্তি কি যে -2.18 ইন্টু 10⁻⁻18 করে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার করে জুল করলাম, সেটাতে আমরা আর কেও পরবর্তীতে কনভার্ট করতে পারি, 10⁻⁻7 কমিয়ে দিলেই হয়ে গেল। এবার বলছে এনার্জি যে ডিফারেন্স সেটা আমরা বের করতে পারবো। সেটা আমরা কি করে বের করলাম, সেখানে হচ্ছে 2.18 ইন্টু 10⁻⁻18 1/ni স্কোয়ার মাইনাস 1/n f স্কোয়ার। তাহলে বলছে এন আই, আই মানে আমরা বলেছিলাম আই মিনস ইনিশিয়াল অরবিটাল, আর এফ মিনস ফাইনাল অরবিটাল, মানে যেখান থেকে শুরু হচ্ছে আর যেখানে গিয়ে শেষ হবে ইলেকট্রনটা, মানে যেখান থেকে ইলেকট্রনটা বেরিয়ে যাবে আর যেই জায়গাতে গিয়ে ঢুকবে। তাহলে যেখানে গিয়ে ঢুকলো সেটাই ফাইনাল, আর যেখান থেকে বেরোলো ইলেকট্রনটা সেটা হচ্ছে ইনিশিয়াল। এবারে বলছে আমরা সেখান থেকে ভেলোসিটি, তারপরে ভেলোসিটি বের করতে পারবো। ভেলোসিটি সমান সমান কি করে 2.18 ইন্টু 10⁻6 করে যে কোনো একটা ইলেকট্রনের এন তম কক্ষপথের যে থাকে সেটার ভেলোসিটি কত সেটা আমরা বের করবো এখান থেকে। তারপরে ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারও বের করতে পারবো। ওয়েভ নাম্বার যদি আমরা বের করতে পারি তাহলে সেখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো, কারণ ওয়েভ নাম্বার ইজ ইকাল টু 1/λ। ঠিক আছে, তাহলে ওয়েভ নাম্বার বের করলাম। এবারে যে ওয়েভ নাম্বার বের করলাম এখান থেকে আমরা আরেকটা ফর্মুলাটা পাই, সেটা হচ্ছে যে তার আগে আমরা দেখব যে ডিফারেন্ট টাইপ অফ ওয়েভ নাম্বার আমরা দেখলাম, সরি ওয়েভ দেখলাম কি কি ধরনের ওয়েভ, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর আছে, ভিজিবল, ইউভি, এক্স রে, গামা রে, এগুলো প্রত্যেকটা রেঞ্জও আমরা দেখলাম, কার এনার্জি বেশি কার এনার্জি কম সেটাও আমরা দেখলাম। এবার তার উপর বেস করে আমরা কি দেখলাম যে হাইড্রোজেনের যে স্পেকট্রাম গুলো আছে সেই হাইড্রোজেনের স্পেকট্রাম গুলোর মধ্যে কি কি আছে, যে লিমেন সিরিজ, বামা সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ আর ফুন্ড সিরিজ। ঠিক আছে, তো লিমেন সিরিজ আমরা বললাম, লিমেন সিরিজের থেকে আমরা ভ্যালু বের করলাম, ভ্যালু বের করে আমরা দেখলাম যে লিমেন সিরিজটা হচ্ছে ইউভি রিজিয়নের মধ্যে পড়বে, বামা সিরিজটা ভিজিবল রিজিয়নের মধ্যে পড়বে, আই হচ্ছে প্যাশন সিরিজটা আইআর এর মধ্যে পড়বে, ব্র্যাকেটটা হচ্ছে ফার আইআর এর মধ্যে পড়বে, ফার ইনফ্রারেডে, আর ফুন্ডটা হচ্ছে ফার ফার ইনফ্রারেডে পড়ছে। এটা আমরা এখান থেকে দেখে নিয়েছি, আরেকবার পারলে ভিডিওটা দেখে নিও, অসুবিধা। এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে 2025 সালে আমাদের একটা কোশ্চেন নিটে, 2025-এর নিটে এই জাস্ট কিছুদিন আগেই পরীক্ষাটা হয়ে গেল। সেই 2025-এর নিটের যে কোশ্চেনটা আসছে সেখানে কি বলেছে যে দ্য রেশিও অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট absorbed by hydrogen atom when it undergoes n2 is equal to 2 থেকে সরি n is equal to 2 থেকে n is equal to 3। তার মানে আমরা এখানে বলতে পারি যে প্রথমটার ক্ষেত্রে ni সমান সমান হচ্ছে 2 আর nf সমান সমান হচ্ছে 3। তাহলে এবার আমরা আর বাকি আর কোনো কিছুই দেখবো না, কারণ সব ক্ষেত্রে যেহেতু ভ্যালুটা সেম, আর এইচ এর ভ্যালু যা আছে সেম থাকলো, আমি আর এইচটাকে জাস্ট একটা ইয়ে করে দিলাম। তাহলে ওয়েভ লেন্থ যদি আমরা বলি তাহলে ওয়েভ লেন্থ সমান সমান কি দাঁড়াচ্ছে গিয়ে 1/λ, নিউ বার ইজ ইকাল টু 1/λ সমান সমান এটা। তাহলে এখানে আর এইচ
যা থাকলো থাকলো। আর এইচও বলতে পারি আমরা এখানে, বা আমরা আর এইচ না দিয়ে যদি আমরা হচ্ছে 1.09677 করেও করতে পারি, যেটা খুশি। আমাদের জাস্ট অত দরকার নেই, যেহেতু আমরা জাস্ট ওটাকে আর ক্যালকুলেট করবো না, আমরা আর এইচ লিখে দিলাম। আর এইচ লিখে আমরা কি করলাম, 1/2² মাইনাস 1/3², কারণ 1/ইনিশিয়াল² মাইনাস 1/ফাইনাল স্কোয়ার সমান সমান আর এইচ যা থাকলো 1/4 মাইনাস 1/9। তাহলে আর এইচ 36, এখানে হচ্ছে 5 পড়বে, 9 মাইনাস 4 সমান সমান 5, তাহলে 5/36। এটা গেল প্রথমটার ক্ষেত্রে। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে, 4 এর থেকে 6 গেছে অবভিয়াসলি, তার মানে সেক্ষেত্রে আমরা নিউ বার 2 ধরলাম সমান সমান 1/ল্যামডা, এটা 1 করি, এটাকে 2 করি, সমান সমান আমরা কি বললাম এখানেও তাই আর এইচ, তাহলে এখানে হচ্ছে 1/16 মাইনাস 1/36। তাহলে এক্ষেত্রে আমরা কি বললাম, আর এইচ 36 ইন্টু 16, আর এখানে 16 36 20, তাহলে আমরা এখানে 1/λ2 ইস টু 1/λ1 করতে পারি। তাহলে এখানে আর এইচ কেটে যাবে, কেটে গেলে পরে উপরে হচ্ছে 5/36 ইন্টু 16 আর উপরে হচ্ছে 20, 36 তাহলে 16 হচ্ছে 4 চক 16, 4 5 20 হয়ে গেল, এটা 5/36, 5/36 কেটে গেল, তাহলে এখানে হচ্ছে 1/4 হলো। তার মানে এটা জাস্ট এটা λ1 ইস টু λ2 সমান সমান 1/4, তার মানে অ্যান্সার হচ্ছে 1/4। এরপরে হচ্ছে এইটা, এটাও করা যাবে। এটা হচ্ছে তোমরা বের করবে বাড়িতে, যে গ্রাউন্ড স্টেটে আছে এটা হিলিয়াম 2+ আয়নের ভ্যালু এটা দিয়ে দেওয়া হলো, তারপরে বলছে N2 যখন বেরিলিয়াম 3+ আয়নের ক্ষেত্রে যে কত, ঠিক আছে, কত হবে এনার্জিটা, হিলিয়ামের প্লাসের দেওয়া আছে, এটা বের করতে হবে। নেক্সট আরেকটা কোশ্চেন আছে, এটা সরি এটা হচ্ছে আসছে 2024-এর নিচে, আর এটা হচ্ছে 2021-এর নিচে। এটা খুবই এটা মজার কোশ্চেন। বলছে যে এ পার্টিকুলার স্টেশন of All India Radio, New Delhi, broadcasts on a frequency of 1368 kilohertz, মানে নিউ এর ভ্যালুটা দেওয়া আছে 1368 কিলোহার্টজ, তাহলে সেখানে আমরা 1368 ইন্টু 10⁻³ হার্জ করে দিলাম। এবার বলছে দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড বাই ট্রান্সমিটার ইজ কত, যেখানে সি এর ভ্যালু দেওয়া আছে, সি সমান সমান 3.0 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা দেওয়া আছে। তাহলে এবারে আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে আমাদের বের করতে বলেছে ওয়েভ লেন্থ, তাহলে ল্যামডা বের করতে বলেছে। তাহলে একটু আগে আমরা কিন্তু দেখলাম যে আমরা এর আগে পড়েছিলাম সি ইজ ইকাল টু কি, নিউ ল্যামডা, নিউ ইন্টু ল্যামডা। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারি, ল্যামডা ইজ ইকাল টু সি বাই নিউ। তাহলে ল্যামডা ইজ ইকাল টু সি বাই নিউ যদি হয়, তাহলে 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 1368 ইন্টু 10⁻³ সেটা কেটে গেলে পরে 5 হচ্ছে, 3 ডিভাইডেড বাই 1368 ইন্টু 10⁵। তাহলে এবার এখানে এটাকে যদি আমরা করি, তাহলে এবার আমাদের হাতে যেটা আসবে সেটা হচ্ছে কত, তাহলে 30, তাহলে 0.0000 করতে হবে আমাদের, জাস্ট ক্যালকুলেট যদি আমরা করি, 31368 দশমিক দিলে 0, 0 দিলে 0, 0 দিলে 0, তাহলে 13 দুগুণা 26, তাহলে 8 দুগুণা 16, 6 দুগুণা 12, 13, 3 দুগুণা 6 একে 7, 2, তাহলে 4
3 একে 4, 6, 7 একে 8, 9, 10, 0। ঠিক আছে, তাহলে এবার আবার 1 বাদ দিয়ে দিতে হবে। 1, তাহলে হচ্ছে কত হচ্ছে 1, 3, 6, 8। ঠিক আছে, তাহলে এভাবে হচ্ছে আমাদের অল ওভার যদি আমরা ক্যালকুলেট করি, তারপরে আমাদের ক্যালকুলেট করলে পরে আসছে হচ্ছে 219 পয়েন্ট। এটার যদি আমি বলি অ্যাপ্রক্স 0.00219 ইন্টু 10⁵ থাকলেই, যেটা 10⁵। তাহলে এবার এখানে 5 ঘর এগিয়ে যাও, তাহলে 2, 4, 5, তাহলে 219.8। তারপরে এটা 2 হবে, সরি 2.192, ভুল করলাম দাঁড়াও। এটার ভ্যালুটা আসবে 0.00219, তারপরে 28 ইন্টু 10⁵, যেটাকে আমরা যদি করি 5টা কাটলে 2 ঘর, 3 ঘর, 5 ঘর, তার মানে 219.28, তাহলে সমান সমান হচ্ছে 219.3 প্রায়। এটা তার মানে 4 নাম্বার অপশনটা হচ্ছে রাইট। এটা ক্যালকুলেট করলে পরে পেয়ে যাবে, তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলেই পেয়ে যাবে। তো এটা গেল আমাদের পার্ট 1। এরপরে আমরা কোয়ান্টাম নাম্বার নিয়ে আসবো, কোয়ান্টাম নাম্বার নিয়ে স্ক্রডিঞ্জার ইকুয়েশন এগুলো নিয়ে আসবো, তাহলে আমাদের মোটামুটি আর একদিনে অ্যাটমিক স্ট্রাকচার শেষ হয়ে যাবে। তারপরে আমরা বাকি যা করার। ঠিক আছে।